আমরা লাস্ট ক্লাসে কি ব্রডব্যান্ড অ্যাম্পলিফায়ার শেষ করেছি, তাই না? জি স্যার। আজকে আমরা শুরু করব টিউনড অ্যাম্পলিফায়ার। তোমাদের কি মডুলেশন কোথাও পড়েছো তোমরা? মনে না হয় না, স্যার, মডুলেশন পড়ানো হয়নি। পড়ানো হয়নি। আচ্ছা, তো এইটা তো জানো যে আমাদের যে বিভিন্ন কমিউনিকেশন হয়, ধরো টেলিভিশন, তারপরে এখন যে বিভিন্ন এফএম রেডিও গুলো আছে, এগুলোকে কি করা হয়, যেই ভয়েস সিগন্যাল অথবা যেই মিউজিক, সেটাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মডুলেট করে ফেলা হয়। তোমরা ওই যে ধরো এফএম রেডিওর কথা যদি বলি, এফএম রেডিও গুলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে না? এই যে 100 জি স্যার। মেগাহার্টজ, তাই না? কোনোটা হলো 97 মেগাহার্টজ, তাই তো? একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এই সিগন্যাল গুলো আসে, আসার পরে রিসিভার এই সিগন্যালটাকে পরে প্রসেস করে এখান থেকে ওই তোমার ইনফরমেশনটা, যেটা সাধারণত এফএম এর জন্য মিউজিক, সেটাকে এক্সট্রাক্ট করে। তাহলে এই যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যখন এটা আসে, তখন এটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এগুলো সাধারণত আরএফ সিগন্যাল হয়, মানে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল হয়। তাহলে প্রথমে একটা রিসিভার কি করবে, একটা পার্টিকুলার সিগন্যালকে সে অ্যাম্পলিফাই করবে, তারপরে সেটা থেকে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করবে, তাই না? তা সেই সেই সব কাজের জন্য আমরা যে অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করি, মানে the amplifiers those are used to amplify only a particular frequency and to reject the other frequencies is called tuned amplifier. tuned amplifier এর বৈশিষ্ট্য হবে যে তুমি যদি ফ্রিকোয়েন্সির সাথে গেইন ক্যালকুলেট করো, ফ্রিকোয়েন্সির সাথে কি গেইন, ভোল্টেজ গেইন, তাহলে দেখা যাবে ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজ গেইন ক্যালকুলেট করলে দেখা যাবে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গেইন ম্যাক্সিমাম। যেমন এখানে ফিগারটা দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ার দেয়া হয় নাই বোধহয়, না? না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে শেয়ার স্ক্রিন, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এক্স অ্যাক্সিসে কি আছে? এটা ফ্রিকোয়েন্সি হবে, সাথে একটা যেন কি উঠে এসছে। ও, কি হলো? যা, আমার তো বন্ধ হয়ে গেছে। এই অফিস 2000, এটা বোধহয় ছিল 19, এইটা ডিটেক্ট করছে যে এটা জেনুইন না। তো এখন আরো কিছুই দিচ্ছে না। আমরা যেই ফ্যাসিলিটিস গুলোর জন্য এটাকে ইউজ করি, এখান থেকে মার্কারটা এনে এখানে লেখা যায়, সেটা আর দিচ্ছে না, কোনো এডিট করতেই দেয় না। যাকে এটা বাদ দিই, তাহলে এটা বাদ দিলে 2007 থেকে ওপেন করব। টু থাউজেন্ড সেভেনে আমি কিছু লিখতে পারবো না, তাহলে তোমাদেরকে শুধু মানে ওই যে আগে যেমন মাউস দিয়ে ড্র করতাম না, সেইটা যাবে না, কিন্তু এডিট করা যাবে। যেমন এখানে একটা ভুল আছে, সেটা এডিট করা যাবে। এই এই এক্স অ্যাক্সিসে কি হবে? ওমেগা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের গেইন, গেইন হবে আর কি। এইটা এখানে যেটা দেখতে পাচ্ছ, সেটা হলো একটা টিউনড অ্যাম্পলিফায়ারের। তাহলে এরকম একটা গেইনের কার্ভ আমরা পাবো, ঠিক আছে। তাহলে সেই অ্যাম্পলিফায়ার গুলোকে বলা হয় টিউনড অ্যাম্পলিফায়ার। টিউনড মানে কি? টিউনড মানে হলো অ্যাম্পলিফায়ারটাকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য কাজ করানো হচ্ছে, ঠিক আছে। টিউন করা মানে হলো এখানে যে অ্যাম্পলিফায়ারটাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, টিউনড অ্যাম্পলিফায়ারের মধ্যে মেইনলি তোমার সিরিজ রেজোন্যান্ট সার্কিট এন্ড প্যারালাল রেজোন্যান্ট সার্কিট ইউজ করা হয়। তাহলে সিরিজ রেজোন্যান্সের চাইতে আবার প্যারালাল রেজোন্যান্ট সার্কিটটা বেশি ইউজ করা হয়। সেই জন্য আমরা এখানে একটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের ইম্পিডেন্সের গ্রাফ ড্র করেছি। দেখো, আর এবং এল এবং সি, এখানে তিনটা কি আছে? প্যারালালে আছে। এই মেইনলি রেজোন্যান্ট সার্কিট কে এল এন্ড সি, তাই তো?
এলসি, এই দুইটা প্যারালালে আছে। তাহলে এখানে কি হবে, এখানে তোমার অসিলেশন হবে। আমরা যদি এখন অসিলেশনের কথা না বলে ইম্পিডেন্সের কথা বলি, ধরো যদি একেবারে লো ফ্রিকোয়েন্সি হয়, তাহলে লো ফ্রিকোয়েন্সির জন্য ইন্ডাক্টরটা কি হবে, শর্ট, তাই না? লো ফ্রিকোয়েন্সির জন্য বা ডিসির জন্য ইন্ডাক্টর কি শর্ট, জি স্যার তাহলে শর্ট শর্ট হলে এখানে ইম্পিডেন্স 0 হবে। আবার যদি ভেরি হাই ফ্রিকোয়েন্সির কথা বলো, তাহলে ক্যাপাসিটরটা কি হয়, শর্ট, শর্ট হয় তাহলে এই দিক দিয়ে তোমার ফ্রিকোয়েন্সি কি হবে, খুব কম হবে। তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে যেটাকে আমরা বলি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়াল হয়, এবং এখানে দুইটা প্যারালাল হয়ে ইম্পিডেন্সটা কি হয়, ম্যাক্সিমাম হয়, তাই তো? ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম, জি যেমন স্যার এটা ধীরে ধীরে বেড়ে এই ম্যাক্সিমাম হয়ে গেল, তারপর আবার কমে যাচ্ছে। এটা ওমেগা আরটা হলো কি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তাহলে টিউনড অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা এই প্যারালাল রেজোন্যান্ট সার্কিট ইউজ করব। ক্লাসিফিকেশন অফ টিউনড অ্যাম্পলিফায়ার, এটাকে দুইটা ক্লাসে ভাগ করা হয়। একটা হলো স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার, আরেকটা কি লার্জ সিগন্যাল টিউনড। টিউনড অ্যাম্পলিফায়ার তাহলে স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার কে আবার চার ভাগে ভাগ করা আছে, সিঙ্গেল টিউনড, সিনক্রোনাসলি টিউনড, ডাবল টিউনড, স্ট্যাগার্ড টিউনড। এগুলো আমরা একটু একটু করে দেখবো। আর লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ক্লাস বি টিউনড অ্যাম্পলিফায়ার আর ক্লাস সি টিউনড অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এখন আসি স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার হলো কোনগুলো। স্মল সিগন্যাল, নরমাল স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার যেটা, তার সাথে তুমি যদি ওই প্যারালাল রেজোন্যান্ট সার্কিট কানেক্ট করে দাও, তাহলে যেগুলো পাওয়া যাবে সেগুলোর নাম হবে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার। আর আমরা তো জানি যে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার কি করে, আউটপুটে ভোল্টেজের সুইংটা খুব বেশি সে প্রডিউস করে না, ভোল্টেজকে মাল্টিপ্লাই করে ঠিকই, কিন্তু কালেক্টর কারেন্ট এবং কালেক্টর ভোল্টেজের সুইং কত হয়, ওই মোটামুটি 1 ভোল্টের মতো হয়। আর এটার আউটপুট পাওয়ারও ভেরি লো, সেই জন্য এটাকে বলা হয় কি স্মল সিগন্যাল স্মল অ্যাম্পলিফায়ার। সিগন্যাল এটা আমরা আগেই পড়েছি। তাহলে স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের সাথে তুমি যদি এই ফ্রিকোয়েন্সি সিলেক্টিং যে নেটওয়ার্ক, ফর এক্সাম্পল ট্যাঙ্ক সার্কিট, প্যারালাল ট্যাঙ্ক সার্কিট, এটা যদি তুমি অ্যাড করে দাও, তাহলে যে গ্রুপটা পাওয়া যাবে তার নাম হবে হলো স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার। এখন আসো এই স্মল সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ারের যে অ্যাম্পলিফায়ার গুলো ডিজাইন করা হয়, সেগুলো মেইনলি ক্লাস এ অ্যাম্পলিফায়ার হয়, আমরা দেখেছি, তাই না? আমরা অপারেটিং পয়েন্ট কোথায় সেট করি স্মল সিগন্যালের জন্য, লোড লাইনের মাঝামাঝি, তাই না? জি লোড লাইনের মাঝামাঝি করি, তাহলে লোড লাইনের মাঝামাঝি সেট করলে সেটা ক্লাস এ অ্যাম্পলিফায়ার হয়। আচ্ছা, এখন এইটার সাব ক্লাস গুলো কি কি আছে, সিঙ্গেল টিউনড, আসলে এইটাই মেইন টাইপ আমাদের, সিঙ্গেল টিউনড, সিনক্রোনাসলি টিউনড, ডাবল টিউনড এন্ড স্ট্যাগার টিউনড। একটা করে আসি। ধরো সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার, সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার যদি হয়, তাহলে এখানে প্যারালাল ট্যাঙ্ক সার্কিট থাকবে একটা, সাধারণত একটা অ্যাম্পলিফায়ার এখানে ইউজ করা হয়। যদি মাল্টিপল অ্যাম্পলিফায়ার তুমি ইউজ করো, যেমন এখানে আমাদের যে সার্কিটটা, এখানে দুইটা স্টেজ আছে, কিন্তু ট্যাঙ্ক সার্কিট আছে কোন স্টেজে দেখো, ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজে, আর সেকেন্ড স্টেজে কোনো ট্যাঙ্ক সার্কিট নেই, এখানে এটা আছে। তাহলে সম্পূর্ণ অনেকগুলো তুমি হয়তো স্টেজ ইউজ করতে পারো ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করার জন্য, কিন্তু টিউনিং ইউনিট ইউজ করা হয়েছে একটা, সেই জন্য এর নাম হবে কি সিঙ্গেল সিঙ্গল স্টেজ সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এটার নাম হবে সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার। সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ারের একটাই টিউনিং নেটওয়ার্ক থাকবে। সিঙ্গেল টিউন কে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো সিঙ্গেল টিউনড ক্যাপাসিটর কাপলড, সিঙ্গেল টিউনড ইন্ডাকটিভ কাপলড, সিঙ্গেল টিউন ট্রান্সফরমার কাপলড। এখানে ইন্টারনেটে অ্যাক্সেস করা যায় না। ও আসছে, ওই যে আসছে। একটু দেরি হয়। এসপারেস কি ইউজ করেন? হ্যাঁ, এটা ডিলিট করেন। এই লাইসেন্স কি তো? না লাইসেন্স ছাড়া এটা। এটা ডিলিট করেন। এই কারা কথা বলতেছো, মিউট করে নাও। হ্যালো, ওরা আমার কথা শুনতে পায় না, শুধু ওরা দূর থেকে কথা বলতেছে। হুম।
হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার হলে টিউনিং ইউনিট থাকবে একটা, আর অনেকগুলো পরবর্তী স্টেজ থাকতে পারে, কিন্তু এই দুইটা স্টেজের মধ্যে কাপলিং এর জন্য এখানে কি ইউজ করা হয়েছে দেখো, একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এখানে চাইলে তুমি একটা ইন্ডাক্টর ইউজ করতে পারো, এখানে চাইলে একটা ট্রান্সফরমার ইউজ করতে পারো, সেই অনুযায়ী এদের ক্লাসিফিকেশন। সিঙ্গেল টিউনড ক্যাপাসিটিভ কাপলড amplifier, single tuned inductive coupled amplifier, single tuned transformer coupled amplifier. আচ্ছা, ডাবল টিউনড কাকে বলা হবে? ডাবল টিউনড হলো এইখানে আবার বেজেও, এখানে এই ট্যাঙ্ক সার্কিটের যে ইন্ডাক্টর আছে সেই ইন্ডাক্টর না হয়ে তখন এখানে একটা ট্রান্সফরমার ইউজ করা হবে। ট্রান্সফরমার ইউজ করে এই বেজের সাথে আবার একটা তোমার টিউন সার্কিট অ্যাড করা হবে। তার মানে একটা সার্কিটের মধ্যে দুই জায়গায় টিউনড ফাংশনটা পাওয়া যাবে, টিউনিং ফাংশনটা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সি সিলেকশনটা বেটার হবে। আমরা পরবর্তীতে যদি পড়ি, এই ডিজাইন পড়ি, তখন এটা আমরা দেখব। সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ার, সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ার হইলে তোমার কি হবে, অনেকগুলো স্টেজ থাকবে এটার মতোই, কিন্তু প্রত্যেকটা স্টেজেই কি থাকবে, ট্যাঙ্ক সার্কিট থাকবে। দেখি তো আমি ইউটিউবে সার্চ দিয়ে একটা পাই কিনা। প্রত্যেকটার জন্য কি থাকবে, একটা করে ট্যাঙ্ক সার্কিট থাকবে। এই যে এখানে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা দেখতে পাচ্ছ, জি স্যার, প্রত্যেকটা স্টেজে একটা আছে। প্রত্যেকটা স্টেজে একটা করে তোমার আছে, ট্যাঙ্ক সার্কিট আছে। বাট প্রত্যেকটা ট্যাঙ্ক সার্কিটেরই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সেম। তাহলে সবাই কি করতেছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে অ্যাম্পলিফাই করতেছে, বুঝতে পেরেছো? আর বাকিগুলোকে সে কি করতেছে, রিজেক্ট করতেছে। তাহলে এটার নাম কি হলো, সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ার। ওই সিনক্রোনাসলি টিউনড। আরেকটার নাম কি, স্ট্যাগার টিউনড অ্যাম্পলিফায়ার। এই সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথ খুব ন্যারো হয়। এই ন্যারো হয় কেন, প্রত্যেকটা ইউনিটই কি করে, পাশের ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাটেনিউট করে দেয়, শুধু একটা ফ্রিকোয়েন্সিকে সে অ্যাম্পলিফাই করবে। হ্যাঁ, সেই জন্য ব্যান্ডউইথটা ন্যারো হয়ে যাবে। তো কখনো কখনো তোমার একটুখানি ওয়াইড ব্যান্ড দরকার হয়, সেই ক্ষেত্রে স্ট্যাগার টিউনড অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। স্ট্যাগার টিউন যদি ইউজ করো তাহলে সিনক্রোনাসলি টিউনড এর মতোই হবে। ডিফারেন্সটা কি, সিনক্রোনাসলি টিউনড এ সবগুলো সার্কিট একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে, আর এখানে ফার্স্ট স্টেজে যেই ফ্রিকোয়েন্সিটা থাকবে পরবর্তী স্টেজের ফ্রিকোয়েন্সিটা একটু চেঞ্জ হবে, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। যেমন এই যে এখানে দেখো, দুইটা স্টেজকে কি করেছে, সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ার বানিয়েছে। প্রথমটার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এটা, দ্বিতীয়টার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এটা। বুঝতে পেরেছো? তাহলে কি হবে দেখো, একটু ব্যান্ডউইথ বেড়ে গেল না? জি স্যার। এটাকে বলা হবে স্ট্যাগার টিউনড অ্যাম্পলিফায়ার। আচ্ছা, তাহলে আমরা ওই যে ডাবল টিউনড এর একটা দেখাই, দেখি ফিগারটা যদি পেয়ে যাই। ডাবল টিউনড অ্যাম্পলিফায়ার এর ফিগার কই, না ডাবল টিউনড আসে নাই। এগুলোই ডাবল টিউনড। এই যে দেখো, এখানে ট্রান্সফরমারের মাধ্যমে এই যে এইটার কালেক্টরকে টিউন করেছে, আর পরেরটার বেসকে টিউন করেছে। আবার এখানে এসে এই ট্যাঙ্ক সার্কিটটা এই দ্বিতীয়টার কালেক্টরকে টিউন করেছে, পরবর্তীর বেসকে টিউন করেছে। তাহলে প্রত্যেকটা স্টেজ দেখো মানে ডাবল ডাবল টিউনিং পাচ্ছে, তাই না? এখানে একবার টিউন হচ্ছে, এখানে একটা টিউন হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল টিউনড অ্যাম্পলিফায়ার। আচ্ছা, আমরা লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার, টিউনড অ্যাম্পলিফায়ার হলো কোনগুলো, যে সমস্ত অ্যাম্পলিফায়ার কারেন্টকে অ্যাম্পলিফাই করবে, মানে পাওয়ারকে অ্যাম্পলিফাই করবে, এবং সাথে সাথে টিউন সার্কিট থাকবে। আমরা যেই ক্লাস পড়েছি না, ক্লাস এবি, তারপরে পুশ পুল অ্যাম্পলিফায়ার, কমপ্লিমেন্টারি সিমেট্রি অ্যাম্পলিফায়ার, ওই অ্যাম্পলিফায়ার গুলোর সাথে তুমি যদি একটা ট্যাঙ্ক সার্কিট জুড়ে দাও তাহলেই হয়ে যাবে লার্জ সিগন্যাল টিউনড অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? তো এগুলোর ইউজ কম, কারণ সাধারণত স্মল সিগন্যালের মাধ্যমে টিউন করে লার্জ সিগন্যাল দিয়ে, লার্জ সিগন্যাল অ্যাম্পলিফায়ার দিয়ে পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করা হয়। আচ্ছা, এইটুকু মোটামুটি গেল জেনারেল ডেসক্রিপশন। আজকে আমরা ডিটেইল স্টাডি করব হলো এই সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ার। সিঙ্গেল টিউনড অ্যাম্পলিফায়ারের সার্কিট হলো এটা। আচ্ছা, সার্কিটের মধ্যে এইখানে শুধু একটু চেঞ্জ এসছে, আর সব ঠিক আছে। দেখো
এই সার্কিটটা বোঝা যাচ্ছে? জি স্যার, কমন এমিটার সার্কিট উইথ কমন ভোল্টেজ এমিটার ডিভাইডার। সার্কিট কোন বায়াস ইউজ করা হয়েছে? ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার বায়াস। হ্যাঁ, আচ্ছা এখন আরসি এর পরিবর্তে আমরা কি ইউজ করেছি? একটা ট্যাঙ্ক সার্কিট। একটা ট্যাঙ্ক সার্কিট ইউজ করেছি। তাহলে ট্যাঙ্ক সার্কিট এখন অপারেশনের কথা যদি বলো, যে আমরা জানি অ্যাম্পলিফায়ারের গেইন তো কালেক্টর রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে, তাই না? অথবা ইম্পিডেন্সের উপরে ডিপেন্ড করে, এটা না? একটা অ্যাম্পলিফায়ারের জি, স্যার। গেইন আরসি অথবা জেড সি এর উপরে ডিপেন্ড করবে। তাহলে এখানে জেড সি হিসাবে আসতেছে কি? এইটার এই যে জেড, আমরা কি বলে আসছি আগে, জেড পি, যাও জেড সি বলো, যাই বলো। তাহলে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স পেয়েছি? যে ফ্রিকোয়েন্সি ভেরি করলে ট্যাঙ্ক সার্কিটের ইম্পিডেন্স ভেরি করে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স সবচেয়ে বেশি হয়, তাই না? ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম হয়। তাহলে যেই ফ্রিকোয়েন্সিতে এটার ইম্পিডেন্স ম্যাক্সিমাম হবে, সেই ফ্রিকোয়েন্সিতে এটা ম্যাক্সিমাম গেইন প্রোভাইড করবে, তাই না? জি, মনে করো এখান দিয়ে অনেক সিগন্যাল আসতেছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসতেছে, কিন্তু এখানে সে অ্যাম্পলিফাই হচ্ছে কি? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফাই হচ্ছে, আর বাকিগুলো অ্যাম্পলিফাই হচ্ছে না, ঠিক আছে? ইনফ্যাক্ট এটার গেইন এই অ্যাম্পলিফাই ট্যাঙ্ক সার্কিটের ইম্পিডেন্সের গ্রাফকেই ফলো করবে, ঠিক কিনা? জি স্যার, আউটপুটটা তো ট্যাঙ্ক সার্কিট। হ্যাঁ, কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট। আমরা জানি অ্যাম্পলিফায়ারের গেইন সমান কত? কমন এমিটার অ্যাম্পলিফায়ারের গেইন কত? মাইনাস এইচএফই RC বাই I। মাইনাস এইচএফই আরসি ডিভাইডেড বাই এইচআই, ভোল্টেজ গেইন। হ্যাঁ, মনে নাই? ঠিক আছে। এ ই সমান কত? মাইনাস এইচ এফ ই, না এইচ ভি না, এইচ এফ, কি ঘটনা কি? এইচ এফ ই, তারপরে ডিভাইডেড বাই কি হবে? HI। এইচ আই ই। আচ্ছা, এই পাশে হলো তোমার কি থাকবে? এই পাশে থাকবে আইদার আরসি অথবা, এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো হলো জেড পি, লিখি ধরো জেড সি। হ্যাঁ, জেড সি। তাহলে এইটুকু তো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট ট্রানজিস্টরের জন্য এটা কনস্ট্যান্ট না? জি স্যার, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে দেখো গেইনটা কিসের উপর ডিপেন্ড করছে? অনলি জেড জেড সি এর উপরে। তাহলে এই পাশে আবার আমরা উপরে কি দেখেছি? জেড সি এর শেপটা কেমন, জেড সি এর ভেরিয়েশনটা কেমন ফ্রিকোয়েন্সির সাথে, এই যে এরকম। তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন তো এরকমই হবে, এখানে একটা আর একটু কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হবে, হয়তো এটা একটু অ্যাম্পলিটিউডটা বেড়ে যেতে পারে, তাই না? অথবা কমেও যেতে পারে, যাই হোক, ঠিক আছে? তাহলে অপারেশন আর কিছু বোঝাতে হবে? ফিজিক্যাল অপারেশন? না স্যার, ট্যাঙ্ক সার্কিট ক্যারেক্টারিস্টিকটা তো ফলো করবে। তাহলে অপারেশন, ফিজিক্যাল অপারেশন শেষ হলো। এখন তোমাদের এটা আসলে কতটুকু ব্যান্ডউইথ প্রোভাইড করবে, সেই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এর কত হবে, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে, সেগুলো আমাদের এখন অ্যানালাইসিস করে বের করতে হবে। তাহলে এটা অ্যানালাইসিস করার জন্য আমরা কিন্তু টিউনড অ্যাম্পলিফায়ার পড়ছি, সেই জন্য ফার্স্ট স্টেজটাকে আমরা শুধু স্টাডি করব। তাহলে ফার্স্ট স্টেজের যদি আসো, এটা হলো তার ফ্রিকোয়েন্সি, তাই না? ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সি হবে তোমার এই যে এটা জেড পি না বলে আমরা জেড ও বলি, পরবর্তীতে ও ইউজ করা হয়েছে এই। আচ্ছা, আমরা হাই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করব, কারণ এটা আরএফ সিগন্যালকে অ্যাম্পলিফাই করবে, তো সেই জন্য। তাহলে হাই ফ্রিকোয়েন্সি ইকুইভ্যালেন্ট সার্কিট এখান থেকে শুরু করি। কি হবে বলো? প্রথমে হলো এটা যাবে, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। এখানে আরবিটাকে আমি নেগলেক্ট করব, আরবিটা অনেক বড় না, প্রথমে ড্র করেছি, পরে নেগলেক্ট করেছি। তারপরে এ বি থেকে বি প্রাইম পর্যন্ত কি রেজিস্ট্যান্সটার নাম কি? RB B প্রাইম। বি প্রাইম। এখানে ক্যাপাসিট্যান্স হয় একটা, নাম কি? PB সি প্রাইম। বি প্রাইম ই। তারপরে আরেকটা রেজিস্ট্যান্স RB প্রাইম E। হ্যাঁ, এবার ইনপুট এবং আউটপুটের মাঝে কি রেজিস্ট্যান্স থাকে? আর বি প্রাইম সি। আর ক্যাপাসিট্যান্স কি থাকে? PB প্রাইম C।
সি। তাহলে আমি কোথায় চলে আসলাম? কালেক্টরে চলে আসলাম। কালেক্টরে কি থাকবে তোমার? জিএম দিয়ে করি আমরা এটা। জিএম ভি বি প্রাইম ই, এই যে এখানে ভি বি প্রাইম ই দেখতে পাচ্ছ? ইনপুটটা হ্যাঁ, ইনপুট। এরপরে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে না, যেটা আমরা আরও বলি, আর সিও বলা হয় এটাকে, নাকি? জি স্যার, অনেক বড়। অনেক বড় একটা ক্যাপাসিটেন্স থাকে, নাম কি? সিসিই। হ্যাঁ, এরপরে তোমার কি আসবে? ট্যাঙ্ক সার্কিট আসবে। তুমি প্যারালালে ট্যাঙ্ক সার্কিট ইউজ করবা, কারণ এখন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতেছো। তাহলে এটা চলে আসলো। আচ্ছা, কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে না? এই রেজিস্ট্যান্সটা আমি সেপারেটলি এখানে ড্র করেছি। আর এটা হলো ট্যাঙ্ক সার্কিটের সাথে সি। আর সেকেন্ড স্টেজের সাথে কি থাকবে বলো? সেকেন্ড স্টেজের এখানে একটা ইনপুট ইম্পিডেন্স থাকবে, আর সেকেন্ড স্টেজের ইনপুট স্টেজে একটা ক্যাপাসিটেন্স থাকবে, তাই না? জি স্যার। তাহলে সেকেন্ড স্টেজের ইনপুট ক্যাপাসিটেন্সটাকে আমরা ধরেছি এখানে, এই যে CI2, I মানে ইনপুট ক্যাপাসিটেন্স, 2 মানে সেকেন্ড স্টেজের, আর I2 মানে কি? রেজিস্ট্যান্স অফ দা ইনপুট, রেজিস্ট্যান্স অফ দা সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমার মনে হয় ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমরা বুঝতে পেরেছো এখানে, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটাকে এখন সিম্পলিফাই করতে হবে আমাদের। সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে নেগলেক্ট করব, এই আরবিটাকে নেগলেক্ট করব, কারণ ধরে নিব বায়াসিং রেজিস্ট্যান্সটা অনেক বড়। আর এইটাকে নেগলেক্ট করব, কারণ এইটাও অনেক বড় হয়, তাই না? আমরা আগেই পড়েছিলাম, এগুলোকে নেগলেক্ট করেছি। তাহলে এখানে থাকবে কি? সি বি প্রাইম সি, নাকি? এই সি বি প্রাইম সি কে কি করতে হবে বলো তো? এটা মিলার থিওরেমের মাধ্যমে ইনপুট এন্ড আউটপুটে ভাগ করে দিতে ভাগ হবে। করে দিতে হবে। তাহলে ইনপুটে ক্যাপাসিটেন্স চলে আসলো কয়টা? দুইটা। দুইটা। তার সাথে ওয়্যারিং ক্যাপাসিটেন্স যোগ হবে, এই যে। আচ্ছা, ইনপুটে ভাগ করলে তোমরা জানো এটা 1 প্লাস এবি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? আর আউটপুটে যদি হয় তাহলে এটা 1 প্লাস এবি ডিভাইডেড বাই এবি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, তাহলে ইনপুটে আমরা অতিরিক্ত একটা নিয়েছি কি? ওয়্যারিং ক্যাপাসিটেন্স। এটা এমনিতে জানা থাকলো যে ওয়্যারিং ক্যাপাসিটেন্সও সার্কিটকে এফেক্ট করবে। আমাদের ক্যালকুলেশনের সময় এগুলো আমরা নেগলেক্ট করি, তাই না? জি স্যার। আউটপুটে কি কি ক্যাপাসিটেন্স আসবে বলো? আউটপুটে একটা ছিল সি সি, এই যে এটা একটা, এখানে একটা, দুইটা, এই একটা, তিনটা, ওয়্যারিং এর একটা, চারটা হলো। চারটা। আর একটা আসবে মিলার আরেকটা থেকে। আসবে, কোথা থেকে আসবে? তাহলে মিলার দেখো, থেকে। একটা হলো সি ছিল, মিলার থেকে এটা আসলো, তাই না? আর একটা কি আসছে এখানে? ওয়্যারিং এর। হয়েছে না? ঠিক আছে না? নাকি একটা বাদ পড়লো? এখানে হচ্ছে ট্যাঙ্ক সার্কিটের সিটা নাই। ট্যাঙ্ক সার্কিটের সেটা নাই, রাইট। তাহলে ট্যাঙ্ক সার্কিটের সেটা কোথায় বসালে ভালো হয়? আমার মনে হয় এইখানে বসালে ভালো হয়, তাই না? জি স্যার। স্টেজ স্টেজ আগাইলাম, নাকি? জি স্যার। তাহলে এবার এটাকে তুমি এই যে এখানে সিরিজে দেখতে পাচ্ছ না, ইন্ডাক্টরের সাথে রেজিস্ট্যান্সটা কিসে আছে? সিরিজে। আমরা চাইলে এটাকে ইকুইভ্যালেন্ট প্যারালালিও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে প্রথম আমাদের অ্যানালাইসিসের ফার্স্ট স্টেজ হলো, স্টেপ হলো টু রিপ্রেজেন্ট এ সিরিজ আরএল সার্কিট ইউজিং এ প্যারালাল আরএল সার্কিট। ঠিক আছে, দেখো এইটার জন্য আমি আবার সার্কিটটা ড্র করেছি। এটা কিসে আছে এখন? আর এবং এল কিসে আছে বলো? সিরিজে আছে না? আচ্ছা, তাহলে এর ইম্পিডেন্স কত হবে? জেড সমান কত হবে? এটাই হবে, ঠিক আছে না? আর প্লাস জে ওমেগা এল। জে ওমেগা এল। বাকিটুকু এখন করব হলো অ্যালজেব্রা। আচ্ছা, এই জে ওমেগা আর প্লাস জে ওমেগা এল কে আমি আর মাইনাস জে ওমেগা এল দিয়ে একবার মাল্টিপ্লাই করেছি, একবার ডিভাইড করেছি। অসুবিধা আছে? না ঠিক আছে। স্যার। এখন তুমি উপরে দেখো, তোমার a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে প্রথমে হবে কি? আর স্কয়ার মাইনাস জে ওমেগা এল স্কয়ার, জে ওমেগা এল হোল স্কয়ার। এখন জে কে স্কয়ার করলে কি হবে বলো? -1। মাইনাস হয়ে যায়। তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে না? উপরে যা লিখেছি। জি স্যার। হ্যাঁ, এখন আমি দুইটা টার্মের যোগফল হিসাবে লিখতে চাই। তাহলে এটা কি করলাম? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের রেসিপ্রোকাল করলাম।
ঠিক আছে না? এইটা উপরে যাবে, এইটা নিচে আসবে, কিন্তু উপরে যে টার্মটা আর মাইনাস, তো তাহলে আমি একবার আর মাইনাস আর এর জন্য এটা লিখলাম, আর একবার মাইনাস জে ওমেগার জন্য এটা লিখলাম। এটা বুঝেছো কিনা বলো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন কি করতে চাচ্ছি দেখো, এই আরটাকে নিচে নিয়ে যাব। এই আরটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে এটা কি যা আছে নিচে তারও নিচে যাবে নাকি? জি স্যার, এইটা ডিনোমিনেটর। জি স্যার, এই যে ঠিক আছে না? 1/. হ্যাঁ, 1/1। আচ্ছা, এইখানে উপরে যা আছে এইটার উপরে তাকেও আমি নিচে নিয়ে যাব। তাই একটা আগে বলে নেই, নিচে নেয়ার আগে এই যেটা কিন্তু চাইলে তুমি নিচেও নিয়ে আসতে পারো, পারো না? তখন প্লাস হয়ে যাবে। মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্লাস হয়ে যাবে। এই যে মাইনাসকে প্লাস করলাম, এই জে কে নিচে নিয়ে আসলাম। যে কিন্তু দেখো একদম সরাসরি আছে নাকি, ওর সাথে আছে। আচ্ছা, আর ওমেগা এল কে কোথায় নিতে হবে? এই টার্মের একেবারে নিচে, তাই না? এই টার্মেরও নিচে চলে যাবে এই যে ওমেগা এল। এখন তোমার একটা ওমেগা দরকার উপরে, তাহলে উপরে একটা ওমেগা লিখলে নিচে ওমেগা স্কোয়ার হবে। ঠিক আছে কিনা যা যা লিখেছি? জি স্যার, ঠিক আছে। তাহলে এইখানে এই যে যেই টার্মটুকু দেখতে পাচ্ছ, এই পুরো টার্মটাকে আমি আর পি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এটাকে আর পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে 1/r p পেলাম। ঠিক আছে? আর এইখানে এই টার্মটুকুকে, কোন টার্মটুকু? এই জে ওমেগার পরের পুরো টার্মটুকু, এখান থেকে শুরু করে এই পুরো টার্মটাকে আমি একটা ওমেগা এলপি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। দেখো, আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এল। এটা রিপ্রেজেন্ট করা হলো কি দিয়ে? এলপি দিয়ে। এলপি দিয়ে। তাহলে এই ইকুয়েশনটা তখন কি হয়? এই ইকুয়েশনটা কি হয়? প্যারালাল ইকুইভ্যালেন্ট। প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ দেখো, 1/z, এখানে থাকবে 1/z, এখানে থাকবে কি বলো? 1/rp, আর এখানে কি থাকবে? 1/j জে ওমেগা এলপি। এলপি। তুমি যদি মনে করো এল হইলো একটা ইন্ডাকটেন্স, তাহলে এল এর রিঅ্যাকটেন্স কি? জে ওমেগা এলপি। তাহলে এই ইকুয়েশন কি বলতেছে? যে এটা হলো 1/z, মানে এটা টোটাল ইম্পিডেন্স, আর এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো কি? রিঅ্যাকটেন্স। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না যে ওরা কি হলো? প্যারালাল হয়ে গেল। এখন জি স্যার। কে কে প্যারালাল হলো? প্যারালাল হলো আরপি, আর প্যারালাল হলো জে এলপি। ওমেগা এলপি। যে ওমেগা এলপি যদি রিঅ্যাকটেন্স দিয়ে লিখি, আর যদি কম্পোনেন্টটা দিয়ে লিখি তাহলে এলপি লিখবো নাকি? জি স্যার, শুধু এলপি তখন। এখন শুধু এলপি লিখবো, কারণ এই যে এটা লিখেছি আমি। দেখো, তুমি যদি এটার জন্য এখন এক্সপ্রেশন তৈরি করো, তাহলে এই এক্সপ্রেশনটাই তো তুমি তৈরি করবে, ঠিক না? এই শুধু আমার এল এর জায়গায় কি হয়ে গেল? এলপি, আর আর এর জায়গায় কি হয়ে গেল? আরপি। আরপি হয়ে গেল, আরপি। এখন আমরা একটু সিম্পলিফাই করব, সেটা হলো এই টার্মটা পড়ো। একটা কয়েলের রেজিস্ট্যান্স না থাকাই ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি তারপরও থেকে যায়, কিন্তু তার ভ্যালু এল এর চাইতে অনেক ছোট হয়। ছোট। তাহলে ছোট হলে একটা ছোট জিনিস পয়েন্ট সামথিং, এটাকে স্কোয়ার করেছো, আর এখানেও যদিও স্কোয়ার করেছো, কিন্তু ওমেগাটা তো বড় হবে, তাই না? ওমেগা ফিউ কিলো হার্টজ। তাহলে বলো এই দুটো টার্মের মধ্যে এই কে ছোট? আর স্কোয়ার ছোট। আর স্কোয়ার ছোট, এবং এটা অনেক ছোট হবে। তাহলে এখান থেকে আমি আর স্কোয়ারটাকে বাদ দিব, থাকবে কি বলো? এইটা। এখান থেকে আর স্কোয়ার বাদ দিব, কি থাকবে বলো? শুধু এল থাকে উপরে। এল থাকবে। শুধু এল থাকে। তাহলে এই যে এলপি অ্যাপ্রক্সিমেটলি কি বলা যায়? এল। এল এর সমান। ঠিক আছে? তাহলে দেখো, এই যে আমাদের সার্কিটের মধ্যে ওরা সিরিজে ছিল, সিরিজে থাকার পরে এই আরপিটাকে চাইলে আমি কি করতে, সরি, আরটাকে চাইলে আমরা প্যারালালি নিয়ে যেতে পারি, তখন এল ও প্যারালালি চলে আসবে। আমরা অ্যাপ্রক্সিমেট করেছি যে এল এর ভ্যালুটা চেঞ্জ হয় না। হয় না, বা হয় না না বলে যে চেঞ্জ না করলেও চলে, তাই না? তাহলে এখন এটাকে রিড্র করবো আবার। হ্যাঁ, এখন এটাকে রিড্র করবো। তাহলে এটাকে রিড্র করতে গিয়ে এখানে রেজিস্ট্যান্স কয়টা পাওয়া গেল বলো তো? এই একটা, এই একটা, আর তিনটা। পি একটা, তিনটা, তাই না? তিনটা পেয়েছি না? এই যে, তাহলে এই তিনটাকে আমি ইকুইভ্যালেন্ট
লোড রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর এল প্রাইম, আর এল প্রাইম কেন লিখতে চাচ্ছি জানি না, এটা লিখলে কেমন হবে, যে আমরা তো সাধারণত ইফেক্টিভ লোডকে আর এল প্রাইম দিয়েই লিখছি, তাই না? এর আগে এই আর এল প্রাইম ছিল কি, যে আর সি লোড প্যারালাল, সহ যখন আমরা কাউন্ট করি হ্যাঁ হ্যাঁ, লোড প্লাস হলো, এখানে কিন্তু এইটাই লোড, এই অ্যাম্পলিফায়ারের জন্য এইটাই লোড, এই যে এইটাই লোড, সেকেন্ড স্টেজটা হলো লোড। তোমার যদি সেকেন্ড স্টেজ না থাকতো তাহলে এখানেই থাকতো সেই আর এল, বুঝতে পেরেছো? জি স্যার তাহলে সবগুলো মিলিয়ে এটাকে আমি আর প্রাইম এল বলতে চাচ্ছি। এখানে তাহলে কি কি রেজিস্ট্যান্স আসলো, এটা যদিও আমরা পরবর্তীতে এটা নেগলেক্ট করতে পারি, তারপরে আর পি, তারপরে হলো আর আর বাকি সব ঠিক আছে। দেখো এখানে যা যা ছিল তা সব ঠিক আছে। এই যে সিও, সিওটা হইলো তোমার কি, এই যে অনেকগুলো ক্যাপাসিটেন্সের যোগফল। সিআই, এটাও তিনটা ক্যাপাসিটেন্সের যোগফল। আর এখানকার আমরা বায়াসিংটাকে বাদ দিয়েছি, এখানের রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়েছি, আর এখানে সবকিছু আছে। এখন এটা নিয়ে আমরা কাজ শুরু করব। আচ্ছা, এই যে এখানে এখন একটা নতুন কি পাওয়া গেল বলো, ট্যাঙ্ক সার্কিট। এটা কার ট্যাঙ্ক সার্কিট? আমাদের এমপ্লিফায়ারের ট্যাঙ্ক সার্কিট। এর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা কত হবে? ওমেগা দিয়ে লিখলে এটা হবে, ঠিক কিনা? হ্যালো, জি স্যার এটা কি ঠিক আছে? ট্যাঙ্ক সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত? স্যার 1/2 পাই রুট ওভার এলসি এখন সেটা হলো এফ। যদি এফ দিয়ে লিখো তাহলে এটা, আর যদি ওমেগা দিয়ে লিখো তাহলে এটা। এখানে এল এর মান কোনটা? এইটা। সি এর মান কোনটা? এই যে এটা। ঠিক আছে। আচ্ছা, এখন প্যারালাল ট্যাঙ্ক সার্কিট, দেখো এখানে একটা এল আছে, এখানে একটা সি আছে, আর এখানে কি আছে? একটা আর আছে। আর প্রাইম। আর হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স আছে, আর এল প্রাইম হলো তার ভ্যালু। তাহলে এখানে যে অসিলেশনটা, সিগন্যালটা প্রডিউস হবে, সেই সিগন্যালটা ওরা কিন্তু লস করবে না। এটা আইডিয়াল হয়ে গেছে না? এখন এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? না স্যার। নাই। না আর স্যার এখানে যে সি আছে, সেই সি এর ভিতরে কোনো রেজিস্ট্যান্স নাই, কারণ এগুলো ইকুইভ্যালেন্ট হয়েই আসতেছিল। ঠিক আছে, সবগুলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ছিল, রেজিস্ট্যান্স নাই তাদের ভিতরে। একটা শুধু ছিল ক্যাপাসিটার, সেটা হলো এটা। আর এইটার সামান্য একটু রেজিস্ট্যান্স থাকতে পারে, সেগুলো নেগলেক্ট করলাম। সাধারণত ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স সহজেই আমরা কনসিডার করি না। তাহলে এখানে দেখো একটা পিওর ইন্ডাক্টর পেয়েছো, পিওর একটা ক্যাপাসিটর পেয়েছো, এখানে কোনো পাওয়ারের লস হবে না? হবে না না। স্যার, তাহলে পাওয়ার লস হবে কোথায়? এখানে। রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর যদি আসে, কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনেশন কাদের মাধ্যমে দেয়া যাবে? এই দুইটা, অথবা এই আর এবং এই এল। এটা ইফেক্টিভ কোয়ালিটি ফ্যাক্টর আমরা বলবো। কেন? কারণ এখানে আমরা এই ক্যাপাসিটেন্সটা নিয়েছি, ইকুইভ্যালেন্ট সেটাও দিয়েছে। ইফেক্টিভ ইকুইভ্যালেন্ট, আর হলো রেজিস্ট্যান্সটা নিয়েছি, সেটাও ইকুইভ্যালেন্ট, তাই না? জি স্যার। তাহলে এটা ইফেক্টিভ কোয়ালিটি ফ্যাক্টর, কিউই দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এর আরেক নাম হলো ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, কারণ এর উপরেই তোমার কি বলে, কিউ এর উপরে ডিপেন্ড করবে যেটা কতটুকু, কত ভালো করে সিগন্যালকে অ্যামপ্লিফাই করব এমপ্লিফাই বলা যাবে না, এটা হলো সিলেক্ট করবে। পরবর্তীতে এটা এক্সপ্লেন করে দিব। হ্যাঁ, আচ্ছা, এটাকে কিভাবে ডিফাইন করা হয়? সাসসেপ্টেন্স অফ এল অর সি। এই সাসসেপ্টেন্স কার কার হয়? ইন্ডাক্টর ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটরের। আর কন্ডাক্টেন্স কার হয়? রেজিস্ট্যান্স স্যার। রেজিস্টার রেজিস্টার। তাহলে নিচে দিবা হলো কন্ডাক্টেন্স, আর উপরে দিতে হবে সাসসেপ্টেন্স অফ এল অর সি সি। তাহলে যদি প্রথমে আমি ইন্ডাকটেন্স দিয়ে লিখি, তাহলে উপরে কি লিখবো বলো? 1/, ওমেগা এল। হ্যাঁ, এটা রেজোনেন্সে বের করা হবে। রেজোনেন্স লিখে দিলে ভালো হইতো বোধহয়। এট রেজোনেন্স, এট রেজোনেন্স।
অবশ্য এখানে লেখার দরকার নেই, প্রথমটা হলো যে কোনো ফ্রিকোয়েন্সির জন্য, আমরা এখন ইন্টারেস্টেড হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির জন্য। আচ্ছা, ক্যাপাসিটরের জন্য কি হবে, সাসসেপ্টেন্সটা কত হবে, রিঅ্যাকট্যান্স কত ক্যাপাসিটরের, 1/ωc। সাসেপ্টেন্স তার ইনভার্সটা হবে। হ্যাঁ, ইনভার্সটা হবে, right? তাহলে ওমেগা নট সি নট। তাহলে এখানে আমি কি পাচ্ছি বলো, এখানে আর এল প্রাইমটা উপরে উঠে যাচ্ছে, আর ওমেগা নট এলটা নিচে নেমে যাচ্ছে, আর এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট চলে আসছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে এই অ্যাম্পলিফায়ারের গেইন কত হবে, গেইন হবে এই যে পুরো ইম্পিডেন্স যদি তুমি এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করো, জেড দিয়ে রিপ্রেজেন্ট করো, তাকে জেড কে তাহলে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, জিএম বি বি প্রাইম ই। পি। এটা এটা গেইন না, এটা আউটপুট। আউটপুটের ভ্যালু কত হবে, আউটপুটের ভ্যালু হবে জিএম ভি বি প্রাইম ই মাল্টিপ্লাইড বাই জেডএল। জেড। তাহলে আমরা সাইড লিখেছি, এই যে, ঠিক আছে না? তাহলে জেডএল এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। জেডএল এর ভ্যালু ক্যালকুলেট করলে বলো জেডএল সমান কোনটা কোনটা প্যারালাল আসতেছে, এখানে জে ওমেগা এল আসতেছে 1/j ওমেগা সি নট সি নট, আর এখানে হলো তোমার আর এল। 1/RL প্রাইম। হ্যাঁ, তাহলে এই যে আমরা ইম্পিডেন্সটা নিলাম, তাহলে তুমি সরাসরি এটা বলে দিয়েছো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে পরের স্টেজে কি করা হয়েছে দেখো তো, 1/RL প্রাইম কমন নেওয়া হলো, ঠিক আছে কিনা? ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আমার একটা ওমেগা নট দরকার, তাহলে আমি ওমেগা একটা উপরে ওমেগা নট লিখলাম, নিচে একটা ওমেগা নট লিখে দিলাম, সমস্যা আছে? না স্যার। না স্যার। এখানেও আমার একটা ওমেগা নট দরকার, উপরে একটা লিখলাম, নিচে একটা লিখলাম, সমস্যা আছে? না। নাই। আর এখানে যা ছিল 1 তাই থাকলো। হ্যাঁ, এখন কিউ এর ডেফিনেশন কত বলো, কিউ দুই ভাবে ডিফাইন করা আছে, আর এল, এই যে উপরে তাকায় দেখো, এই যে এটা RL by omega L অথবা RL omega C। রাইট। তাহলে এখানে দেখো এই যে আর এল আছে, এখানে আছে, নিচে এল ওমেগা নট আছে না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই দুইটার পরিবর্তে তুমি কি লিখবে, কিউ ই, কোয়ালিটি লিখলাম, ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর। আর উপরে রয়ে গেছে কি, রয়ে গেছে হলো ওমেগা নট, আর নিচে রয়ে গেছে জে ওমেগা, বুঝেছো না? জি স্যার। আচ্ছা, এইখানে আসো, এইখানে এই পুরোটাই হলো তোমার কিউ, কিউই। তাই না? তাহলে এই যে কিউ স্যার। লিখলাম। এখন এখান থেকে তাহলে আমরা কি কমন নিতে পারি, আমরা একটু কমন নিতে চাচ্ছি, ও আগে রেসিপ্রোকাল করলাম, রেসিপ্রোকাল করলে আর এল প্রাইমটা কি ছিল নিচে, সে চলে যাবে উপরে, আর এই টার্মটা ছিল কোথায়, উপরে, এখন নিচে চলে আসবে, নিচে চলে আসলে 1 এর জায়গায় থাকলো, আর এখান থেকে একটু কিছু কমন নিতে চাচ্ছি, আমি কি কমন নিতে চাচ্ছি, যে কিউ ই কমন নিতে চাচ্ছি। তাহলে যে কিউ ই যদি তুমি কমন নাও, তাহলে এই টার্মটা আগে আসবে, এটা পজিটিভ থাকবে, ওমেগা বাই ওমেগা নট, আর এইটা যেহেতু যেটা নিচে ছিল কমন নিলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস দিয়ে ওমেগা নট ডিভাইডেড বাই ওমেগা। এই পর্যন্ত বুঝেছো না? জি স্যার। আচ্ছা, এইখানে কি বলে দেওয়া উচিত ছিল, এইখানে যে পুটিং দা ভ্যালু অফ কিউ ই, এটা বলে দিলে ভালো হয় না, জি। ভ্যালু অফ কিউ এর ভ্যালু তো বসাই নাই আসলে, কিউ এর ভ্যালু পুট করি নাই, তাই না? from equation number ফ্রম ইকুয়েশন 1610 লিখতে পারি। ওইটা লিখে দিতে পারি না, এইখানে তাহলে লিখে দিতে পারি যে ফ্রম 1610 বা ইউজিং, না ইউজিং, এটা দরকার নাই, হ্যাঁ, ইউজিং ইকুয়েশন
16 10 তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না? আচ্ছা, এখন আমরা আবার একটু নতুন জিনিস ইন্ট্রোডিউস করব। আমরা কি আমাদের এমপ্লিফায়ারের মধ্যে শুধু রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে ইনপুট দিব, নাকি বিভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যালকে ইনপুট দিব? বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি। কারণ আচ্ছা, না দিলেও তোমার স্টাডি করার জন্য দিতে হবে। তোমাকে যদি বলা হয় এর ফ্রিকোয়েন্সি রেসপন্স স্টাডি করতে, তাহলে কি শুধু রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দিলে তুমি রেসপন্স পাবে? না, রেজোন্যান্সের চাইতে কমও দিতে হবে, রেজোন্যান্সের বেশিও চাইতে দিতে হবে। বেশিও দিতে হবে। তাহলে এখানে ওমেগাটা হইলো কি? ওমেগাটা হইলো সেই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, আর ওমেগা নটটা কি? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল। তাহলে মনে করো এই ওমেগার ভ্যালু তুমি একটু কমও দিতে পারো, ওমেগার চাইতে তুমি একটু বেশিও দিতে পারো। বেশিও দিতে পারি। তাহলে এইটাকে আমরা একটা প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটা হলো ডেল্টা। ডেল্টাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ। এই যে ফ্র্যাকশনাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ। তাহলে ফ্র্যাকশনাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ দুই ভাবে হতে পারে, একটা হলো বেশি হইলে, আরেকটা হলো কম হলে। যদি বেশি হয় তাহলে এটা হবে, দেখো ফ্র্যাকশনাল বলা হয়েছে। ফ্র্যাকশনাল বলতে কত পার্সেন্টেজে, মানে পয়েন্ট সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কনস্ট্যান্ট ভ্যালুটাকে ওমেগা নট কে আমরা এখানে রেফারেন্স হিসাবে নিব, কারণ এটার চাইতে বেড়ে গেছে। তাহলে কতটুকু বেড়েছে দেখো, এইভাবে বের করা যাবে না পার্সেন্টেজে? জি স্যার। জি স্যার। পার্সেন্টেজ করছি না, আমরা ফ্র্যাকশনাল করছি, সেই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করব না। এটা হলো কি, বড় ওমেগাটা বড়। এখন ফ্রিকোয়েন্সি যদি এমন হয় যে না, ওমেগাটাকে আমি ছোট রেখেছি, তাহলে এইটা হবে দেখো, ওমেগা নট মাইনাস ওমেগা। হ্যাঁ, ওমেগা নট মাইনাস ওমেগা। তাহলে এখান থেকে একটুখানি কয়েকটা স্টেপ আমি বাদ দিছি। আচ্ছা দেখো এখানে কি হবে, তুমি এটা ওমেগা বাই ওমেগা নট মাইনাস 1, সেই মাইনাস 1টা এই পাশে চলে আসবে। এইটুকু কি বুঝেছো কিনা দেখো, এটা থেকে জি স্যার। বুঝে গেছে তাই না? একটু চিন্তা করলে হয়ে যায়। তো এটাও একই অবস্থা। এবার 1 মাইনাস ওমেগা থাকবে, তাই না? 1 মাইনাস ওমেগা, মানে 1 মাইনাস ওমেগা বাই ওমেগা নট। তাহলে 1 মাইনাস হইলে এবার ওমেগা বাই ওমেগা নটটাকে নিয়ে আসতে হবে এই পাশে, ডেল্টাটা নিয়ে যেতে হবে এই পাশে। তার মানে এবার এটা পাওয়া যাবে, 1 ঠিক না? মাইনাস ডেল্টা। হ্যাঁ, 1 মাইনাস ডেল্টা। তাহলে আমরা এই দুইটা পেলাম। একটু আবার উল্টাই, উপরে চলে যাক এটা, নিচে আসুক এটা। তাহলে দেখো 1/1 প্লাস ডেল্টা, 1/1 মাইনাস ডেল্টা। এখন টেইলর সিরিজের মাধ্যমে এটাকে এক্সপান্ড করব। তোমরা তো এই ম্যাথ অনেক ভালো জানো, অনেক কোর্স করো তোমরা। তাহলে এই যে এটা ইন্টারও পড়েছো, দ্বিপদী নাকি? জি স্যার। তাহলে এটাকে যদি তুমি এক্সপান্ড করো, এটা হবে হলো 1 মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা স্কয়ার। আর এইটাকে এক্সপান্ড করলে একটু এর কাছাকাছি হয়, এটার সাইনটা চেঞ্জ হয়, তাই না? এই যে 1 প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা স্কয়ার, এরপরে অনেকগুলো যাবে। তাহলে আমরা এখানে বাকি হায়ার অর্ডার গুলো যদি নেগলেক্ট করি, কারণ ডেল্টা ধরো সামান্য একটু চেঞ্জ, তাহলে আমরা শুধু এইটুকু রাখবো। একটাতে এটা রাখবো, একটাতে এটা রাখবো। একটাতে হবে ডেল্টা মাইনাস 1, আর একটাতে আসবে ডেল্টা প্লাস 1। তাহলে এই যে এখানে যে জিনিস দেখতে পাচ্ছ দেখো, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো বলো? এই ওমেগা নট ডিভাইডেড বাই 1 বাই 1 মাইনাস ডেল্টা। না, 1 বাই না, এই যে এটা তো আসছে, এই টার্মটুকু তো বাদ 1 দিছি। মাইনাস ডেল। 1 মাইনাস ডেল, এই যে এটা ইউজ করব, 1 মাইনাস ডেল। ঠিক আছে, 1 মাইনাস ডেল দুইটাই করবা, একবার 1 মাইনাস ডেল ইউজ করবা, একবার 1 প্লাস ডেল ইউজ করবা। আর ওমেগা বাই ওমেগা নট সমান কত? এই যে এটা 1 প্লাস ডেল 1 মাইনাস ডেল। মানে দেখো এটার উল্টাইলে হয়ে গেছে কি, এখানে হয়ে গেছে মাইনাস, এখানে হয়েছে প্লাস, আর অ্যাজ ইট ইজ রাখলে এখানে প্লাস এখানে মাইনাস। ওমেগা বাই ওমেগা নট কত, ভ্যালু কত? 1 প্লাস ডেল 1 মাইনাস ডেল। ওমেগা নট বাই ওমেগা 1 মাইনাস ডেল 1 প্লাস ডেল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এইটার মধ্যে এনে বসাও। এই যে একবার ওমেগা বাই ওমেগা নট আছে, একবার ওমেগা নট বাই ওমেগা আছে। আচ্ছা, প্রথমে কোনটা বসাবো? ওমেগা বাই ওমেগা নট কোনটা আছে? এই যে এটা 1 প্লাস ডেল। হ্যাঁ, 1 প্লাস ডেল বসে, এইটা 1 প্লাস ডেল। আর এইখানে কোনটা বসাইতে হবে? 1 মাইনাস ডেল। 1 মাইনাস ডেল, আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো।
প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাই কয়টা ডেল পাওয়া গেল? দুইটা twice del. দুইটা ডেল পাওয়া গেল। তাহলে আমরা এই যে এইটা পেলাম, এই যে এইটা পেলাম। আবার আরেকটা আছে না সাথে সাথে, ওই যে ইয়ার ভ্যালু, ফ্রিকোয়েন্সির ভ্যালু যে কি হয়েছিল, ডিক্রিজ করেছিল। Decrease করলেন। হ্যাঁ, সেইটাও যদি বসাও তাহলেও তোমরা একই জিনিস পাবে, কিন্তু এই ক্ষেত্রে একটু কি হবে, মাইনাস হবে। 1 মিনিট আমি Minus ফোন আসবে। রিসিভ করব। হ্যাঁ, হিমাংশু, ক্লাস চলতেছে। হ্যাঁ, না সেকেন্ড সেমিস্টারের ফেল তো তোলার দরকার নাই যদি আমাদের ইসে নাম না থাকে। এই এখনকার টেবুলেশন শিটে যদি নাম না থাকে তাহলে তোলার দরকার নাই, কিন্তু টেবুলেশন শিটে তার যদি নাম থেকে থাকে তাহলে তুলতে হবে তো। হ্যাঁ, টেবুলেশন শিটে কি তার এন্ট্রিটা আছে, তার নিজের নামটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনতে হবে তো। আছে কিনা সেটা দেখতে হবে। হুম, হ্যাঁ, পেস্ট করে পাঠিয়েছি। পুরো ফাইলটা পাঠিয়ে দিতে বলতেছো না? হ্যাঁ, তাহলে আমি একটু পরে দেই তোমাকে, না আমি ক্লাসটা শেষ করে দেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমার সবই পাঠিয়ে দিচ্ছি, আমি দুইটাই পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, তাহলে দেখো একবার তুমি এইটা বসালে তখন আসবে প্লাসের টুয়াইস ডেল্টা, আর এখানে এসে ওই যে আমাদের আরেকটা অপশন ছিল সেটা বসালে এখানে আসবে হলো মাইনাস টুয়াইস ডেল্টা। তাহলে এতক্ষণে আমরা কার ভ্যালু বের করেছি? ZL জেডএল এর ভ্যালু ZL বসিয়েছি। তো জেডএল এর ভ্যালু নিয়ে বসাবো কোথায়? জেডএল এর ভ্যালু নিয়ে বসাবো এই যে এখানে। output voltage এর হ্যাঁ, পেছনে। এখানে আউটপুট ভোল্টেজ। তাহলে এখানে বসাও, তাহলে বসালে এই যে জিএম ভিবি প্রাইমি জেডএল এর ভ্যালু একবার প্লাসের বসিয়েছি, একবার মাইনাসের মাইনাস বসিয়েছি। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে কি পাই আমরা? এই যে এইটা নিচে চলে আসবে, এইটা অথবা এটা পাচ্ছি নাকি, এটা অথবা এটা পাচ্ছি। জি স্যার এখন ইনপুট সাইড থেকে কি পাওয়া যায় বলো, বলো আমাকে। ভি বি প্রাইম ই সমান কত হবে? ভি বি প্রাইম ই। আচ্ছা একটুখানি বলে নেই, এইটার ইফেক্টটা আমরা নেগলেক্ট করব, ঠিক আছে? এটার ইফেক্টটা কেন নেগলেক্ট করব? কারণ এইখানে তো দেখো এই সি এর মধ্যে কিন্তু এই যে এইটাও ছিল, সি এর মধ্যে আমি যেটা যোগ করেছি সেটাও ছিল। তাহলে এই ক্যাপাসিটরটা তো অনেক বড়, তাই না? তাহলে নেগলেক্ট করা যাবে। হ্যাঁ, তাহলে এই সি ওর তুলনায় সি আই অনেক ছোট না? জি স্যার তাহলে ওইটাকে নেগলেক্ট করা যাবে। তো ওইটাকে নেগলেক্ট করলে তুমি একটা ভোল্টেজ ডিভাইডার পাবে, আর বি প্রাইম ই এর হ্যাঁ, অ্যাক্রস এর ভোল্টেজ নিব। ভোল্টেজটা আসবে। তাহলে সেই ভোল্টেজটা এই যে সিম্পলি এটা হবে, দেখো এই যে, হ্যাঁ এই যে এটা হবে, ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ভিএস টা নিচে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হলো। এখন এখানে হলো ভিও ডিভাইডেড বাই ভি বি প্রাইম ই, এখানে ভি বি প্রাইম ই ডিভাইডেড বাই ভিএস। আমরা ভোল্টেজ গেইন ডিফাইন করতে চাচ্ছি ভিও ডিভাইডেড বাই ভিএস এর মাধ্যমে। তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলে এটা আসে। দেখো তো এটা বোঝা যায় কিনা, ভুল আছে কিনা কোথাও? জাস্ট মাল্টিপ্লাই করেছি না? জি স্যার ঠিক ঠিক আছে, আছে। তাই না? ঠিক আছে, তাহলে এটা কি পাওয়া গেল? এটা পাওয়া গেল হলো গেইন। এখন এখানে যে ডেল্টা, ধরো ফ্রিকোয়েন্সি যদি একেবারে এক্স্যাক্টলি ওমেগা নট এর সমান হয়, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করতেছি, এট রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এট রেজোন্যান্ট তাহলে ডেল ফ্রিকোয়েন্সিতে 0 হবে। ওমেগার ভ্যালু কত হবে? ওমেগা Zero প্রাইম। naught. তাহলে এখানে ওমেগা ভ্যালু ওমেগা প্রাইম বসাও, এখানে ওমেগার ভ্যালু ওমেগা প্রাইম বসাও, তাহলে ডেলের ভ্যালু তখন কত হয়? 0 জিরো হয়। তাহলে ইকুয়েশনে নিয়ে জিরো বসিয়ে দেই,
এখানে নিয়ে 0 বসিয়ে দিলাম, এই টার্মটা 0 বসালে এটা কি হয়ে গেল, শুধু নিচেরটা থাকলো। এখানে এটা 0 বসালে শুধু নিচেরটা থাকলো। তাহলে এই গেইনটাকে আমরা কি গেইন বলবো, ফ্রিকোয়েন্সি সরি গেইন এট রেজোন্যান্স। Resonance frequency. আর এই গেইনটাই কিন্তু ম্যাক্সিমাম গেইন, তাই না? জি স্যার। তাহলে এইটাকে আমরা বললাম এভি রেজোন্যান্স, এভি রেজোন্যান্স। এখন এইখানে যে গেইনটা পাচ্ছ সেই গেইনটা কি গেইন বলো, সেই গেইনটা হলো এট এনি ফ্রিকোয়েন্সি, তাই না? জি স্যার। এটা যে কোনো ফ্রিকোয়েন্সির গেইন, কারণ যে কোনো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে ডেলের ভ্যালু কম বেশি হবে। আচ্ছা, তো এই দুইটাকে ভাগ করব এখন, এইটাকে এইটা দিয়ে ভাগ করব, ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করে যে ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায় সেটাকে বলে নরমালাইজড, তাই না? জানো কিনা? জি স্যার। সবচেয়ে বড় কোনো একটা Maximum ডেটার মধ্যে value 1 হয়। সবচেয়ে বড় ভ্যালুটা দিয়ে সবগুলোকে ডিভাইড করে করে যদি তুমি একটা গ্রাফ করো, সেই গ্রাফটার ম্যাক্সিমাম ভ্যালু হবে 1, ওইটাকে আমরা বলি নরমালাইজড গ্রাফ। ঠিক আছে, জি স্যার। তাহলে এটাকে ডিভাইড করলাম, দেখো ডিভাইড করলে কে কে কেটে যাচ্ছে, এই জিএম সবই কেটে যাচ্ছে, থাকতেছে কি, শুধু 1 প্লাস j2 ডেল এই যে এই দুইটা থাকতেছে, তাই না? তাহলে এটা এই গেইনটা হলো নরমালাইজড গেইন। তাহলে এই নরমালাইজড গেইনের ম্যাগনিটিউড বের করব, বলো কত হবে? দুই ক্ষেত্রেই ম্যাগনিটিউডটা স্যার। ম্যাগনিটিউডটা দুইটার জন্য কিন্তু এবার আর অর লিখতে হলো না আমাদের, না? কারণ দুইটার ক্ষেত্রেই সেম, এইটাই। আর যদি অ্যাঙ্গেল বের করো তাহলে দুইটার জন্য একটু ভিন্ন হবে, এটা হবে তাদের অ্যাঙ্গেল। যাই হোক, অ্যাঙ্গেলটা আমাদের পরে কাজে লাগবে না, এইটাই আমাদের কাজে লাগবে। এই যে যেটা দেখতে পাচ্ছ। এখন আসো আবার ডেলে ফিরে যেতে হবে। ডেলে ফিরে যাওয়ার আগে এইখানে ফ্রিকোয়েন্সি ডেলের ভ্যালু চেঞ্জ হইলে এই গেইনের ভ্যালুটা, এই ভ্যালুটা কি হয় বলো, চেঞ্জ হয়? ডেলের ভ্যালু 0 হলে এইটার ভ্যালু কত? ডেলের ভ্যালু 1 মানে কি, তার মানে দুইটা সমান, মানে এ বি ভ্যালু তখন ম্যাক্সিমাম গেইনের সমান হয়ে যাবে, রেজোন্যান্সের গেইনের সমান হয়ে যাবে। আর ডেলের ভ্যালু যতই তুমি কি করতে থাকবে, বাড়াতে থাকবে, ততই এটা কমতে থাকবে, কমতে থাকবে। ডেলের ভ্যালু বাড়ালে এটা এই ভ্যালুটা কমবে। তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এসে এই গেইনের ভ্যালু 1/√2 হয়ে যাবে না? জি স্যার। হবে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি খুঁজে পাওয়া যাবে যেই পয়েন্টে গেলে এই ভ্যালুটা 1/√2 হবে। সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি ফ্রিকোয়েন্সি বলবো, কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেই কাট অফ ফ্রিকোয়েন্সি সমান কত, কাট অফ কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই ভ্যালুটা সমান এটা সমান, নাকি? তাহলে এখন বাকিটুকু দেখো বুঝো কিনা, এটা বুঝো কিনা, না বুঝার কিছুই নাই। রুট তুলে দিয়েছি, রেসিপ্রোকালটা তুলে দিয়েছি, এখন 1টা ওই পাশে চলে গেল, এটা হয়ে গেল, বুঝেছো কিনা? জি স্যার। এখন এখানে ডেলের ভ্যালু বসাবো, তুমি কিন্তু একটা পয়েন্ট অলরেডি এখানে অ্যাড করেছো, সেটা হলো এখন কোন পয়েন্টে আছো বলো, কাট অফে, তাই না? যখনই আমি গেইনের ভ্যালু 1/√2 এর সমান ইকুয়েট করে ফেললাম, তখন সেই ফ্রিকোয়েন্সিটার নাম কি হবে, কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি হবে। তাহলে এই ডেলের মধ্যে তোমার এখন কাট অফ ফ্রিকোয়েন্সিটা আছে, তাহলে ডেলের ইকুয়েশন কয়টা পেয়েছিলে? দুইটা। একটা ছিল ডেলের ইকুয়েশন ওমেগা মাইনাস, এই যে এই ইকুয়েশন দুইটা দেখে নাও, এই যে, আচ্ছা নিচে নিয়ে যাই, এই ইকুয়েশনটা নিচে নিয়ে যাই। এখন আমি এখানে কে বড় বলো, ওমেগা বড় না ওমেগা নট বড়? ওমেগা বড়। তাহলে ওমেগা বড়। তুমি এখানে কাট অফ ফ্রিকোয়েন্সির কন্ডিশনটা কি অ্যাড করেছো না? জি স্যার। সেই জন্য এইটাকে আর শুধু আমি ওমেগা লিখবো না, এখন আমি এটাকে লিখবো, কি লিখবো বলো, ওমেগা ইস, এটাই হয়ে যাবে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই না? হায়ার কাট অফ কেন বললাম, কারণ এটা রেজোনেন্টের চাইতে বেশি ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখানে এটা কি হয়ে যাবে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা আগের ভ্যালুটাই বসাবো কিন্তু একটু চেঞ্জ করে নিয়ে, ঠিক আছে? তাহলে এখানে এনে বসাও, এই যে এখানে এসে বসাও। প্রথমে একবার এইটা বসাবো, প্রথমে এইটা বসাই, কোনটা বসিয়েছি প্রথমে, এইটা বসিয়েছি না, এইটা বসিয়েছি। তাহলে 2 থাকলো, ওমেগা নট ওমেগা এটা থাকলো, কিউ থাকলো,
1 দেখো ঠিক আছে কিনা ওমেগা নট ডিভাইডেড বাই কিউই তারপরে 2 এই পাশে দিয়ে দিলাম আর ওমেগা ঠিক আছে তোমরা বুঝতে পারো কিনা নাকি আরো লাইন লিখতে হবে আমার মনে হয় অত লাইন লেখা ঠিক ঠিক হবে আছে না। স্যার না স্যার ঠিক আছে ঠিক আছে তাহলে এটা কিসের ভ্যালু পেয়ে গেছো তুমি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়েছো এখন তুমি চাইলে এফ বের করতে পারো দেখো সব জায়গায় তো অ্যাঙ্গুলার আছে তাহলে সবাই তো টোয়াইস পাই এখান থেকে দিবে এখানেও টোয়াইস পাই পাওয়া যাবে এখানেও টোয়াইস পাই পাওয়া যাবে এখানেও টোয়াইস পাই পাওয়া যাবে না এই ওমেগা এল এর তাহলে পরিবর্তে cancel তুমি করা কি যায়। লিখবে টোয়াইস পাই এফ এল এটার পরিবর্তে কি লিখবে টোয়াইস পাই এফ Twice নট by FL তাহলে সব জায়গায় টোয়াইস পাই কাটা যাবে জি স্যার কেটে গিয়ে এটা হবে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবার প্রথমটা বসাবো এবার বসাবো কোনটা এই যে এইটা বসাবো ঠিক আছে তাহলে এটা বসালে এখানে কি হবে টোয়াইস ওমেগা নট কই গেল ওইটা আর করি নাই ঠিক আছে তোমরা একটু করে দেখো তো ওইটাই হবে এইবার ওই জন্য যদি বসাই তাহলে এইটা আসবে হলো কি ফ্রিকোয়েন্সি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তাহলে আমরা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন বের করলাম লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন বের করলাম তাহলে এখান থেকে ব্যান্ডউইথ পাওয়া যাবে না জি স্যার ব্যান্ডউইথ কিভাবে ডিফাইন করে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস lower cutoff frequency লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তাহলে এটার থেকে এটা মাইনাস করো তো কত হয় এফ নট কেটে যায় না জি স্যার এফ নট কেটে যায় এই যে এফ নট কেটে যায় তাহলে থাকে কি এটা প্লাস হবে মাইনাসে প্লাস 2 টাইমস হয়ে যায় 2 টাইমস হলে 2টা ক্যান্সেল হবে FO by QE থাকে এফ ও বাই কিউ তাহলে এইটাই হয়ে গেল আমাদের ব্যান্ডউইথ তাহলে এই ব্যান্ডউইথ তাহলে কিসের উপরে ডিপেন্ড করছে ব্যান্ডউইথ ডিপেন্ড করছে হলো এইটা তাই না ফ্রিকোয়েন্সি আচ্ছা এখন তুমি যদি কিউ এর দুইটা ভ্যালু ছিল না কিউ এর জি স্যার যে কোনো একটা দিয়ে যদি তুমি এটাকে বসাও যেমন এফ এর পরিবর্তে তুমি কি লিখবে টোয়াইস পাই হ্যাঁ টোয়াইস পাই সাথে কি লিখবো এফ এর পরিবর্তে রুট ওভার এস কিউ আর টি স্কয়ার রুট ওখানে কি যাবে এল আর সাথে কি আসবে LC সিও এই যে এই সার্কিটের দিকে তাকাও এই যে এই সার্কিটের দিকে তাকাও ঠিক আছে এটার এল এটা সি এটা তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এটা হবে এফ দিয়ে লিখলে টোয়াইস পাই রুট ওভার এই যে এটা ঠিক আছে না জি স্যার এটাকে এখন ভাগ করবা কি দিয়ে ডিভাইড করতে হবে কি দিয়ে কিউই কিউই আচ্ছা ক্যাপাসিট্যান্স দিয়ে করি ওটা খুব সহজ ছিল নাকি জি স্যার ওমেগা LC হ্যাঁ দেখাই দিই একটুখানি ওদেরকে যারা ভুলে গিয়েছে এই যে এটা না জি স্যার ওমেগা RC ঠিক আছে তাহলে এটাকে নিয়ে যাই এটাকে নিয়ে যে এটার নিচে বসিয়ে দেবো এই এটা দিয়ে দিলাম এখন দেখো তোমার কি হচ্ছে একটা সি কেটে যাচ্ছে নাকি না স্যার একটার উপর তো রুট ওভার আছে সেটাই মানে উপর থেকে যাবে বাদ যাবে এটা এখানে থাকবে না নাকি এটা এখানে থাকবে না স্যার থাকবে না নিচের তাহলে উপরে এইটার স্কয়ার নিচে হয়ে যাবে। এটার উপরে স্কয়ার রুট হয়ে যাবে তাই না জি স্যার স্কয়ার রুট এটার উপরে স্কয়ার রুট এইটার উপরে এখন স্কয়ার রুট দিয়ে দিই না সি ও এটাকে এখন আবার ডিলিট করতে দিবে না এই তো ঝামেলা এই হয়েছে এখন এইটাকে এই যে আবার কি হয়ে গেছে আচ্ছা আপাতত এরকম থাকুক এইটাকে এখন আরেকটু সুন্দর করে লেখা যায় না কি করা যায় বলো তো ব্যান্ডউইথ সমান টোয়াইস পাই থাকুক এটা ভালো আর এইটারে আমি একটুখানি কোথায় লিখবো এইটার মধ্যে এনে লিখবো হোল রুট ওভার এল আপন হ্যাঁ হোল রুট ওভার এখানে দিয়ে লিখবো
এই হোল রুট ওভার এখানে এইটার ভিতরে দিয়ে দিলাম হলো সি নট। এই রুটের কাজ শেষ। আর বাকি রয়ে গেছে কে কে বলতো? এইটা, তাহলে এটাকে এটা সামনে নিয়ে নিয়ে লিখে দিলাম। এইভাবে আমরা কম্পোনেন্ট দিয়ে লিখতে পারি না? জি স্যার। তাহলে এখন আবার তো সে এক জিনিস রয়ে গেছে, সেটা কি রয়ে গেছে বলো? ওমেগা, এইটা রয়ে গেছে না? জি স্যার। তো এইটা সমান কত আবার বলো? টুয়াইস পাই এফ। ওমেগা সমান হলো 1 আপন স্কোয়ার রুট এস কিউ আর টি স্কোয়ার রুট অফ কত? আরে বেশি ঝামেলা হয়েছে বোধহয়, আরো সহজে হয়তো করা যাবে। তোমরা আমরা কম্পোনেন্টের মাধ্যমে ব্যান্ডউইডটা দেখতে চাচ্ছি আর কি। এটা কার ভ্যালু বসিয়েছি বলো? এটা বসিয়েছি হলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ ওমেগা, এই যে আবার ওমেগা নট এর ভ্যালুটা বসাই দিলাম। তো এইটা কাটাকাটি করার পরে কি হয়? এটা করার পরে কি হয়? এইটার আছে হলো, এটা আছে উপরে, তার মানে এলটা আছে উপরে, এখানে একটা এল আছে নিচে নাকি? ক্যান্সেল হয়ে যাবে না? হ্যাঁ, না ক্যান্সেল হবে না। ক্যান্সেল হবে কিভাবে? যদি দুটোই তো ওভার। দুইটার উপরে রুট ওভার থাকলে একটার উপরে যে এল ডিভাইডেড বাই সি নট, তাই না? এলটা ক্যান্সেল হচ্ছে, জি স্যার। আর সি নটটা হচ্ছে শুধু মানে থেকে যাচ্ছে, স্কোয়ার হয়ে যাবে। মাল্টিপ্লাই হয়ে যাবে। জি স্যার। তাই না? নিচে শুধু সি নটটা থেকে যাবে। তাহলে এখানে তোমার সি নটটা থেকে যাবে, কন্ট্রোল সি, তাহলে টুয়াইস পাই আর এল ডিভাইডেড বাই, সি নট। হ্যাঁ এটা বোধহয় আরো সহজভাবে করা যেত, ডিভাইডেড বাই এটার সাথে আসবে হলো সি নট। আমরা আসলে সি নটের রেসপেক্টে লিখতে চেয়েছিলাম, তাই না? এই তুমি এখন চাইলে এল দিয়েও লিখতে পারবে, তাই না? তাহলে ব্যান্ডউইথটা কিসের কিসের উপরে ডিপেন্ড করবে? এই যে এটার উপরে ডিপেন্ড করবে। একটা জিনিস দেখো, তোমার আর এর ভ্যালু যদি বড় হতে থাকে তাহলে ব্যান্ডউইথ কি হতে থাকবে? বাড়তে থাকবে। বাড়তে থাকবে। ঠিক একইভাবে এল এর মাধ্যমে এটাকে আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন যদি তুমি গ্রাফটা দেখো, এই অ্যাম্পলিফায়ারের এই যেটা, এই যে নরমালাইজড গেইন, তাহলে নরমালাইজড গেইন হলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত হবে বলো দেখি? এখানে 1 হবে। 1 হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে তোমার 1। 1। এই এখান থেকে এই ভ্যালুটা হবে তোমার 1, এটা হবে 1। আচ্ছা, তার মানে এট রেজোনেন্স, রেজোনেন্সের চাইতে ধীরে ধীরে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলেও গেইন কমবে, ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলেও গেইন কমবে। তাহলে এটা 1 2 না দিয়ে আমাদের দিতে হবে কি? এটা হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর এটা হলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই দুইটার মধ্যে যেটুকু দেখতে পাচ্ছ এইটুকু হলো তোমার ব্যান্ডউইথ। তাহলে এই যে যে অ্যানালাইসিসটা আমরা করলাম, এই অ্যানালাইসিসটা তো আসলে কিছুই না, এটা কিন্তু ট্যাঙ্ক সার্কিটের অ্যানালাইসিস। তোমরা কি এই ট্যাঙ্ক সার্কিটের এই অ্যানালাইসিস পড়েছো? অ্যানালাইসিসটা পড়ি নাই, কিন্তু হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশনটা মানে যে ফাইনাল ইকুয়েশন জাস্ট দেয়া ছিল, কিন্তু দেয়া ছিল ডেরিভেশনটা না? ছিল না। আহ, এই ডেরিভেশনটা তোমার পাওয়া যায়, এটা হলো সাদিকুর বইয়ে পাওয়া যায়। একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে না, বয়েল স্টেট, এটা তোমরা পড়ো বোধহয়। কিন্তু আরেকটা বই আছে আলেকজান্ডার এন্ড সাদিকু, ওই বইয়ের মধ্যে এই অ্যানালাইসিসটা আছে। ঠিক আছে? হ্যাঁ, আমি অবশ্য ওইটার থেকে নেই নাই, আমরা এখানে ইলেকট্রনিক্স এর মাধ্যমে যা আসে সেটা দেখিয়েছি সার্কিটের মাধ্যমে। তাহলে আমাদের এই অ্যানালাইসিসের টার্গেট কি ছিল? টার্গেট ছিল ম্যাক্সিমাম গেইনের ভ্যালু বের করা, সেটা বের হয়েছে। ম্যাক্সিমাম গেইনের ভ্যালু কত অ্যাট রেজোনেন্সে পাওয়া যায় সেটা বের হয়েছে। তারপরে আমরা বের করেছি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ভ্যালু, তাও বের হয়েছে। হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু বের হয়েছে। ব্যান্ডউইথ বের হয়েছে, তাই না? কিউ এর ভ্যালু তুমি সি দিয়েও বের করতে পারো, অথবা তুমি চাইলে এল দিয়েও বের করতে পারো। কিউ এর ভ্যালু আমরা দুই ভাবে ক্যালকুলেট করেছি, এই যে এইটা দিয়েও করতে পারো অথবা এটা দিয়েও করতে পারো। এই
তাহলে এই এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা ছিল সিঙ্গেল টিউনড এমপ্লিফায়ার। এই সিঙ্গেল টিউনড এমপ্লিফায়ারে কারো আর কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু তোমরা ফার্দার জানতে চাও কিনা বলো। এইটা ছিল আমাদের সার্কিট। কোনো কোশ্চেন আছে? স্যার রেজোনেন্ট গেইনের ইকুয়েশনটা একটু দেখতাম। রেজোনেন্ট গেইন এট রেজোনেন্স না, স্যার, গেইন max- এট max রেজোনেন্স। gain। হ্যাঁ ঠিক আছে, গেইন এট রেজোনেন্স। ও কোথায়, ZL ডিভাইডিং পুটিং দ্য ভ্যালু, কোথায়, এই যে এটা না। স্যার এইখানে তো আমাদের ট্যাঙ্ক সার্কিটের কোনো পার্ট নাই। ট্যাঙ্ক সার্কিটের কোনো পার্ট নাই রেজোনেন্সে, কিন্তু আছে বলতে পারো কোন সেন্সে আছে। ওই যে ট্যাঙ্ক আর এই প্রাইম সার্কিটের থেকে সামান্য কিছু যে ইন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা ওইখান। না, এটা থাকে না কেন, শুনো রেজোনেন্সে কি হয় বলতো, রিঅ্যাক্টিভ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স একটা আরেকটা সমান হয় না, জি স্যার। সমান হয়, কিন্তু একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ, তাই তো? স্যার এর জন্য নালিফাই হয়ে যায়, এর জন্য থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য থাকে না। থ্যাংক ইউ স্যার। কারণ আমরা তো কোনো কিছু আর সরাসরি লিখি নাই, আমরা তো স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করেই লিখছি নাকি বলো, জি স্যার। জি কোনো স্যার। কিছু বাদ দিয়ে আসি নাই। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে তোমাদের ওই বাকি টাইপস গুলো পড়াবো। ক্লাস চলবে কতদিন? তোমাদের তো পরীক্ষা টরীক্ষা সব বন্ধ করে দিল। স্যার আমাদেরকে তো এমনি সেমেস্টার ইনিশিয়ালি বলা হয়েছিল যে মার্চের 11 তারিখের ভিতরে শেষ করতে হবে, মার্চের 11 তারিখের দিকে শেষ কিন্তু করতে এটার হবে। পর আর জানি না, ঠিক নতুন আছে, করে কোনো নোটিশ আমাদের আর লাগবেও না তো। রবি সোম, আচ্ছা আমি নেক্সট টিউসডে তো ক্লাসটা নিব না, ঠিক আছে? তোমাদের আর ক্লাস লাগবে সর্বোচ্চ হয়তো দুইটা ক্লাসে আমাদের পড়া শেষ। অনেক পড়িয়েছি, এত কিছু তোমরা পড়তে পারবা কিনা সেটাই তো সন্দেহ, তাই না? আজকের ক্লাস নিয়ে বোধহয় 31টা ক্লাস হলো। জি স্যার, আপনি একাই এতগুলো নিয়েছেন সোফার, কোন স্যার মনে হয় 18টা বা 17টা লেকচার পার করেনি। সেইটাই, সেই জন্য আমি মঙ্গলবারে ক্লাসটা নিতে পারছি না, গ্রামে যাব আমি একটু, আর থার্সডে ক্লাসটা নিব। তারপরে সপ্তাহে আমরা শেষ করে এরপরে আমাদের একটু রিভিউ করে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। থ্যাংক ইউ, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আজকে অ্যাটেন্ডেন্স দিব কিভাবে, আমার তো কাজ করছে না। স্যার এমনি স্ক্রিনশট দেই আজকে, স্ক্রিনশট আপলোড করে। স্ক্রিনশট দিয়ে রাখি। স্ক্রিন ইনসার্ট প্রিন্ট স্ক্রিন, কন্ট্রোল এন্ড কোন পর্যন্ত গেল, নাজমুল হাসান পর্যন্ত গেছে, কিন্তু তখন কি এগুলো চেঞ্জ হতে থাকে? গ্রিড ভিউ দিয়ে দিলে ভালো হতো, এটা দিয়ে দিলে ভালো হতো। তোমরা তো এখন দেখতে পাচ্ছ না কি হচ্ছে। যা পড়িয়েছি এগুলো ঠিকঠাক মতো পড়ো, অনেক কিছু শিখাবে। ওকে, থ্যাংক ইউ।